সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি কানিজ ফাতেমা, সহকারী শিক্ষক, রাউতিয়া গড়পাড়া রহিমা হাফিজ হাই স্কুল, মানিকগঞ্জ। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় আর্থিক বিবরণীর ওপর দ্বিতীয় ক্লাস দেব। আমি পূর্বের ক্লাসেই তোমাদের এই অধ্যায়ের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। সুতরাং চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই আজকের ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবে। পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের ক্রয় নির্ণয় করতে পারবে, পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের বিক্রয় নির্ণয় করতে পারবে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারবে, মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের বিশদ আয় বিবরণী করব। বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের নিট লাভ অথবা ক্ষতি জানা যায়। মালিককে জানিয়ে দেওয়া যে তিনি নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারেন না। নিট লাভের অতিরিক্ত দাবি করার মানে হচ্ছে ব্যবসায়ের মূলধন ভেঙে ফেলা, যা ভবিষ্যতের কার্যক্রম ব্যাহত করে। বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায়ের আয় ব্যয় বিশ্লেষণ করে ভবিষ্যতের ব্যয় কমিয়ে নিট মুনাফা বাড়ানোর ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, মনে রাখবে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস পণ্য বিক্রয়। এটি ব্যবসায়ের মূল পরিচালন আয়। বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীকে প্রধানত তিনটি ধাপে সাজিয়ে প্রস্তুত করা হয়। প্রথম ধাপে মোট মুনাফা নির্ণয় করা হয়, দ্বিতীয় ধাপে পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়, তৃতীয় ধাপে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। এখানে মুনাফার সাথে ক্ষতিও আছে, কারণ সবসময় যে লাভ হবে তা না, অনেক সময় ক্ষতিও হয়ে থাকে। তাহলে মোট মুনাফা বা ক্ষতিটা কিভাবে নির্ণয় করতে হয়? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা বা ক্ষতি পেয়ে থাকি। এরপর পরিচালন মুনাফা বা ক্ষতি। মোট মুনাফা বা ক্ষতি থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে আমরা পরিচালন মুনাফা বা ক্ষতি পাই। এরপর নিট মুনাফা বা ক্ষতি। পরিচালন মুনাফা বা ক্ষতির সাথে অন্যান্য আয় যোগ করে এবং অন্যান্য ব্যয় বাদ দিলে আমরা নিট মুনাফা বা ক্ষতি পেয়ে থাকি। বিশদ আয় বিবরণীতে আমরা তিন ধরনের ব্যয় পেয়েছি, তার মানে বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয়। তাহলে কি কি পেলাম? বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়। তোমরা পূর্বের ক্লাসে জেনেছো বিশদ আয় বিবরণীতে আয় ও ব্যয়গুলো যাবে, তার মানে এখানে ব্যয়গুলো বিশ্লেষণ করে বসাতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় হবে কোনোটা, কোনোটা পরিচালন ব্যয় হবে, কোনোটা অন্যান্য ব্যয় হবে। আজকে আমরা এখান থেকে শুধু বিক্রিত পণ্যের ব্যয়টা শিখব। আগামী ক্লাসে বাকিগুলো শিখব। আমরা অল্প অল্প করে ভালোভাবে শিখব, অর্থাৎ বুঝে করার চেষ্টা করব। বিক্রিত পণ্যের ব্যয়। কোনো নির্দিষ্ট সময়ে যে পণ্য বিক্রি হয় তার জন্য ব্যয়িত খরচের সমষ্টিকে বিক্রিত পণ্যের ব্যয় বলা হয়। চলো তাহলে দেখে নেই কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করব। এটি একটি সূত্রের মতো মনে রাখবে। স্ক্রিনটা খেয়াল করো। প্রারম্ভিক মজুত পণ্য সাথে যোগ করব নিট ক্রয়, যোগ করব ক্রয় সংক্রান্ত খরচ, বাদ দিব সমাপনী মজুত পণ্য। তাহলে আমার কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়টা বের হয়ে যাবে। এখানে দেখো মজুত পণ্য দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, আরেকটি সমাপনী মজুত পণ্য। বছরের শুরুর দিকে যেটি থাকে সেটি হচ্ছে আমার প্রারম্ভিক মজুত পণ্য এবং শেষের দিকেরটা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য।
তারিখ দেখেও তোমরা বুঝতে পারবে কোনটি প্রারম্ভিক কোনটি সমাপনী। আবার গত বছরের শেষ তারিখে সমাপনী মজুদ পণ্যই হচ্ছে এবছরের প্রারম্ভিক মজুদ পণ্য। তাছাড়া সমাপনী মজুদ পণ্য সমন্বয়ে দেওয়া থাকে। নিট ক্রয়, নিট ক্রয়টা কি? ক্রয় থেকে ফেরত থাকলে বাদ দিব, বার্তা থাকলে বাদ দিব, অলিখিত খরচ থাকলে যোগ করব, পণ্য বিতরণ বাদ দিব, এগুলো সবকিছু করে যেটা থাকবে সেটা হচ্ছে আমার নিট ক্রয়। বাকি থাকলো ক্রয় সংক্রান্ত খরচ। এবার আমরা ক্রয় সংক্রান্ত খরচ সম্পর্কে বিস্তারিত জানবো। এই ক্রয় সংক্রান্ত খরচগুলোই আমার ব্যয় থেকে আসবে। শিক্ষার্থীবৃন্দ স্ক্রিনটা একটু খেয়াল করো। ক্রয় সংক্রান্ত খরচ, বিক্রিত পণ্যের ব্যয়িত খরচই হচ্ছে ক্রয় সংক্রান্ত খরচ। তাহলে বিক্রিত পণ্যটি প্রতিষ্ঠানে পৌঁছানোর পূর্ব পর্যন্ত যত খরচ সেগুলোই ক্রয় সংক্রান্ত খরচ। প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? মজুরি। তাহলে মজুরি, মজুরি আমরা কাদের দিয়ে থাকি? শ্রমিকদের দিয়ে থাকি। যারা আমার পণ্যগুলো উঠাবে এবং নামাবে তাদেরকে আমরা মজুরি দিয়ে থাকি। তাহলে এই মজুরিটা আমার ক্রয় সংক্রান্ত খরচ। তোমরা ভাবতে পারো বেতনের কথা। বেতনটা আমরা কাদের দিয়ে থাকি? বেতন দিয়ে থাকি আমরা কর্মচারীদের। আর কর্মচারী আমার পণ্যটা উঠানামা করে না, কর্মচারী প্রতিষ্ঠানের ভেতরে কাজ করে। আর কর্মচারী ক্রয় সংক্রান্ত খরচের সাথে কর্মচারীর বেতনটা সম্পর্কিত নয়। এরপরে হচ্ছে জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া, বিদেশ থেকে কোনো পণ্য আনতে গেলে আমাদের জাহাজে করে আনতে হয় এবং সেখানে জাহাজে ভাড়া দিতে হয়। সেই ভাড়াটা কি? আমার ক্রয় সংক্রান্ত খরচের ভেতরে পড়ে। এরপরে আছে আমার ডক চার্জ। ডক চার্জটা কি? জাহাজ থেকে পণ্য খালাস করে যেখানে রাখা হয় তাকে বলা হয় ডক ইয়ার্ড। আর এই ডক ইয়ার্ড ব্যবহার করার জন্য যে চার্জ দেওয়া হয় তাকে বলা হয় ডক চার্জ। এরপরে আছে ক্রয় পরিবহন। কোনো পরিবহনের করে ক্রয়কৃত পণ্য আনলে তার যে খরচ হয় সেটা হচ্ছে আমার ক্রয় পরিবহন খরচ। সেটাও আমার এক ধরনের ব্যয়। এরপরে আছে আমার আমদানি শুল্ক। আমদানি শুল্কটা কি? আমদানি শুল্ক এক প্রকার কর যা সরকার দেশের আন্তর্জাতিক বাণিজ্য পর্যায়ে আরোপ করে, যা দেশের আমদানি সামগ্রীর উপর আরোপ করা হয়। এরপর শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পেরেছো ক্রয় সংক্রান্ত খরচগুলো। এরপর আছে আমার নিট ক্রয় ও নিট বিক্রয়। নিট ক্রয় আমরা কিভাবে বের করবো, বিক্রয় আর নিট বিক্রয়টা আমরা কিভাবে বের করব একটু দেখে নেই। নিট বিক্রয়টা, বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় থাকলে যোগ করব, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন থাকলে যোগ করব, বিক্রয় ফেরত থাকলে বাদ দিব, বিক্রয় বার্তা থাকলে বাদ দিব। আরো অন্যান্য জিনিসও থাকে, সেগুলো আমরা অঙ্ক করার সময় ভালো করে বুঝতে পারবো। এরপর আছে নিট ক্রয়। ক্রয়ের সাথে অলিখিত ক্রয় থাকলে যোগ যোগ করব, ক্রয় ফেরত থাকলে বাদ দিব, ক্রয় বার্তা থাকলে বাদ দিব, পণ্য উত্তোলন থাকলে বাদ দিব, পণ্য বিতরণ থাকলে বাদ দিব। এগুলো করলে আমার কি বের হবে? নিট ক্রয় বের হবে। চলো তাহলে সমন্বয় সংক্রান্ত তথ্যগুলো মনে করে নিয়ে আমরা একটি অঙ্ক করি। আগের ক্লাস সবার মনে আছে নিশ্চয়ই। আয় বকেয়া থাকলে সেটা হচ্ছে সম্পদ, আয় অগ্রিম থাকলে সেটা দায়, ব্যয় অগ্রিম থাকলে সেটা সম্পদ, ব্যয় বকেয়া থাকলে সেটা আমার দায়। বকেয়া থাকলে কি হয়? যোগ হয়, অগ্রিম থাকলে বিয়োগ হয়। এবার আমরা একটি রেওয়ামিল অঙ্ক প্রশ্নটা দেখে নিচ্ছি। তোমরা স্ক্রিনে একটি রেওয়ামিল দেখতে পাচ্ছ এবং সাথে সমন্বয় আছে। এবার চলো আমরা কাজগুলো কি বলেছিলাম? আমরা অঙ্কের ক্ষেত্রে 5টি কাজের কথা বলেছিলাম। প্রথম কাজটি ছিল আমার ক, খ, গ এগুলো করব। এখানে আমরা আজকে শুধু মোট মুনাফা নির্ণয় করা শিখবো, এই কারণে আমি শুধু লিখেছি মোট মুনাফা নির্ণয় করো। এরপরে দেখো সমন্বয়, তারপর রেওয়ামিল। কি বলছিলাম? রেওয়ামিলের হিসাবগুলো চিহ্নিত করব। যেহেতু আমি আজকে মোট মুনাফা নির্ণয় করব, মোট মুনাফার ভেতরে যে যে হিসাবগুলো যাবে সেই হিসাবগুলো আমি শুধু চিহ্নিত করেছি। মজুদ পণ্য,
1/1/2017। তাহলে বুঝতেই পারছো এটা আমাদের প্রারম্ভিক মজুত পণ্য, এটা আমি চিহ্নিত করেছি। এরপর দেখো ক্রয়, ক্রয়টা আমার ব্যয়, এটিও আমার মোট মুনাফার ভেতরে যাবে, এখানে আমি ব লিখে রেখেছি। এরপর বিক্রয়, বিক্রয়টা আমার আয় আ লিখে রেখেছি। এবং এরপর দেখো ফেরত, ফেরত আমার কি আছে, ডেবিটেও টাকা আছে ক্রেডিটেও টাকা আছে। তার মানে কি আমার একটা ক্রয় ফেরত আর একটা বিক্রয় ফেরত। তাহলে এই ক্রয় ফেরত বিক্রয় ফেরতটা আমার ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে সম্পৃক্ত, দুইটার সাথে দেখো আমি মাইনাস করতে হবে, দুইটাই আমি একটা মাইনাস চিহ্ন দিয়েছি। এরপর আছে আমার মজুরি, মজুরিটাও আমার ক্রয় সংক্রান্ত খরচ ব্যয়, সেটা ব লিখেছি। এরপর ঋণ আছে, ঋণটা আমার দায়, এখানে আসবে না। তো বেতন, বেতন কি, বেতন হচ্ছে পরিচালন ব্যয়, এখানে আসবে না। শুল্ক, শুল্কটা ব্যয়, ব লিখেছি, এখানে আসবে। এরপর দেখো মণিহারি, মণিহারিটাও এখানে আসবে না। এরপর ডক চার্জ, ডক চার্জটা কি ব্যয়, সেটা আসবে এখানে। আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন একই কথা। আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহনটা আসবে, সেটা আমার ব্যয় ব লিখেছি। এরপর বহি পরিবহন, বহি পরিবহনটা এখানে আসবে না। বার্তা, শুধু বার্তা লেখা থাকলে সেটা হচ্ছে একটা বার্তা প্রাপ্তি আর একটা বার্তা প্রদান, এক্ষেত্রে এখানে আসবে না। বিশদ আয় বিবরণী এই মোট মুনাফার ক্ষেত্রে বার্তা আসবে না। তাহলে কারবারি বার্তা, কারবারি বার্তাটা একটা ক্রয় বার্তা একটা বিক্রয় বার্তা, তাহলে এটা ক্রয় বিক্রয় থেকে মাইনাস হবে। ক্রয়ের সামনেও আমি একটা মাইনাস দিয়েছি, বিক্রয়ের সামনেও একটা মাইনাস দিয়েছি। এরপর কুড়িন ও কুড়িন সঞ্চিতি, কুড়িন ও কুড়িন, কুড়িনটা হচ্ছে নিশ্চিত ক্ষতি, দেনাদারের একটা অংশ কখনোই আদায় হয় না, সেটা হচ্ছে কুড়িন। এই কুড়িনটা আমার নিশ্চিত ক্ষতি। আর কুড়িন সঞ্চিত আমরা ধরে নেই কিছুই আদায় হতেও পারে নাও হতে পারে, সেটা হচ্ছে আমার কুড়িন সঞ্চিত। তাহলে এটা তো আমার ক্রয় সংক্রান্ত খরচের সাথে রিলেটেড না, তাই আমার এটা এখানে আসবে না। তারপর হচ্ছে 10% বিনিয়োগ, 10% বিনিয়োগটা হচ্ছে সম্পদ, এটাও আসবে না। দেনাদার ও পাওনাদার, এটা একটা সম্পদ ও দায়, এটাও এখানে আসবে না। ইজারা সম্পত্তি, এটা সম্পদ, এটাও এখানে আসবে না। এবার আমরা কি বলেছিলাম, সমন্বয়গুলো আমার চিহ্নিত, লেনদেনগুলো আমার সরি হিসাবগুলো আমার চিহ্নিত করা হয়েছে। এরপর আমি বলেছিলাম হিসাবের ভেতরে যদি কোনো পার্সেন্ট বা তারিখ থাকে সেগুলো দেখবো, তাহলে কোনো পার্সেন্ট এবং তারিখ আছে কিনা। ঋণের সাথে তারিখ আছে, বিনিয়োগের সাথে পার্সেন্ট আছে, তাহলে এই তারিখ পার্সেন্ট ঋণ বিনিয়োগ যেহেতু এখানে আসবে না, সেই কারণে এটা আমি আজকে হিসাব করব না। তারপর সমন্বয়ের লেনদেন দেওয়া মিলে চিহ্নিত করব, সমন্বয়ের লেনদেন গুলো করে নিই আমরা। চলো, 1 নম্বর সমন্বয় বলেছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 35,000 টাকা, যার বাজার মূল্য 40,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, আগেই বলেছিলাম যে রেওয়া মিলের আইটেম গুলো একবার যাবে, সমন্বয়ের আইটেম গুলো আমার হিসাবে যে কোনো জায়গায়, যে কোনো হিসাবে দুই জায়গায় যাবে, যে কোনো জায়গায় দুই জায়গায় যাবে। তাহলে সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য 35,000 টাকা, যার বাজার মূল্য 40,000 টাকা, এখানে দুটি মূল্য দেয়া আছে সমাপনী মজুত পণ্য। এখানে আমাদের সবসময় মনে রাখতে হবে ক্রয় মূল্য বাজার মূল্য কোনো কিছু নয়, সব থেকে যেটা কম মূল্য সেই মূল্যটা ধরে আমরা অঙ্ক করব। তাহলে এখানে আমাদের কম মূল্য হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 35,000 টাকা, এই 35,000 টাকা নিয়ে আমার অঙ্ক করতে হবে। আর সমাপনী মজুত পণ্যটা আমার কোথায় যাবে, বিক্রিত পণ্যের ব্যয়ে সবার পরে বাদ যাবে। তারপর আছে বকেয়া মজুরি, বকেয়া মজুরি 1,000 টাকা, মজুরিটা বকেয়া আছে, বকেয়া থাকলে কি হয়, বকেয়া থাকলে আমার যোগ হয়। দেখো মজুরির সামনে আমি একটা যোগ চিহ্ন দিয়ে রেখেছি। এরপর আছে অলিখিত ক্রয় 5,000 টাকা, অলিখিত ক্রয়, তাহলে অলিখিত থাকলে ক্রয়ের সাথে যোগ হবে, ক্রয়ের সামনে আমি একটা যোগ চিহ্ন দিয়ে রেখেছি। এরপর দেনাদারের ওপর 5% ঋণ ধার্য করতে হবে। আজকে এই সমন্বয়ের কোনো কাজ আমরা করব না, কারণ আজকে মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে এই সমন্বয়টার কোনো প্রয়োজন নেই। এর পরেরটা আছে ডক চার্জ 1,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে ডক চার্জের সামনে কি করেছে, একটা অগ্রিম থাকলে মাইনাস, একটা মাইনাস
চিহ্ন দিয়েছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ সমন্বয়গুলোর কাজগুলো আমার হয়ে গেল। এরপর বলেছিলাম রেওয়া মিলের হিসাবের টাকার অঙ্ক ভুল না হওয়ার জন্য প্রতি হিসাবের পর ২-৩টা হিসাবের পর একটা দাগ দেওয়ার জন্য এই যে সমান্তরাল দাগগুলো দিয়ে রেখেছি। বিক্রয়ে দিয়েছি, বেতনে দিয়েছি, বহি পরিবহনে দিয়েছি, কারবারি বাটারি, যাতে টাকার অঙ্কগুলো আমার ভুল না হয়। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা কি করেছি, বিক্রয় বিক্রয় থেকে বিক্রয় কত, ৫,৬২,০০০। বিক্রয় থেকে বিক্রয়ের সাথে আমার কি দুইটা মাইনাস চিহ্ন আছে, ফেরত আছে, কারবারি বাট্টা আছে। ফেরত কত, ৫,০০০, কারবারি বাট্টা ১,০০০। তাহলে দুইটা বাদ দিয়ে আমার কত হয়েছে, ৫,৫৬,০০০। এরপরে আছে, এটা হচ্ছে আমার নিট বিক্রয়। যদি আমাকে নিট বিক্রয় বের করতে বলতো তাহলে সেক্ষেত্রে আমার এইটুকু অঙ্ক করতে হতো। এরপর বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করি, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করি এবং ক্রয় সংক্রান্ত খরচ যোগ করে সমাপনী মজুত পণ্যটা বাদ দিই। তাহলে আমার প্রারম্ভিক মজুত পণ্য কত, এখানে ৩০,০০০ টাকা। তার সাথে কি করব, ক্রয়টা নিট ক্রয় বের করবো। এবার নিট ক্রয়টা বের করার জন্য ক্রয়ের সাথে আমার এখানে দুইটা মাইনাস আছে, একটি প্লাস আছে। তাহলে ক্রয় ক্রয় আমার ২,৬০,০০০ টাকা এবং যোগ ছিল অলিখিত ক্রয় ৫,০০০ টাকা, ২,৬৫,০০০ টাকা হয়েছে। এবার মাইনাস করবো কি, ফেরত এবং কারবারি বাট্টা, এটা ৮,০০০ এবং ১২০০ বাদ দিয়ে আমার আসছে কত, নিট ক্রয় ২,৫৫,৮০০। এটাই হচ্ছে আমার নিট ক্রয়। এবার ক্রয় সংক্রান্ত খরচগুলো কি আছে, মজুরি, মজুরির সাথে একটা সমন্বয় আছে, মজুরির সামনে আমার একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, সেই সমন্বয়টা কত, বকেয়া ১,০০০ টাকা। তাহলে আমার কত হয়েছে, ১৬,০০০ টাকা। এরপর শুল্ক, ব্যয় আছে আমার ক্রয় সংক্রান্ত খরচ, শুল্কটা কত আমার ৬,০০০ টাকা। এরপর ব্যয় আছে ডক চার্জ, ডক চার্জ কত, ১০,০০০ টাকা, মাইনাস চিহ্ন আছে, মাইনাস হচ্ছে ১,০০০ টাকা অগ্রিম। তাহলে আমার ডক চার্জ কত, ৯,০০০ টাকা। এরপর আন্তঃপরিবহন ৫,০০০ টাকা, আন্তঃপরিবহন ৫,০০০ টাকা। সবগুলো মিলে আমার কত হয়েছে, ৩,২১,৮০০। এরপর এটা থেকে আমরা কি করেছি, সমাপনী মজুত পণ্য ৩৫,০০০ টাকা বাদ দিয়েছি। বাদ দেওয়ার পর যেটা এসেছে সেটা হচ্ছে আমার কি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা আমার কত, ২,৮৬,৮০০। এটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে নিট বিক্রয় ৫,৫৬,০০০ থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিলে আমার মোট মুনাফা বের হয়ে যাবে। তাহলে বাদ দিয়েছি, কত আসছে মোট মুনাফা, ২,৬৯,২০০। তাহলে আমার আজকের ফলাফল হচ্ছে অঙ্কের মোট মুনাফা ২,৬৯,২০০। তাহলে চলো আমরা অঙ্কটা ফ্রেশ করে দেখে নেই। এখন জনাব রহিমের বিশদ আয় বিবরণী, এখানে আমি আংশিক লিখেছি কারণ আমি অঙ্কটা পুরোটা করিনি, আংশিক করেছি, কারণ বিশদ আয় বিবরণীতে আমার নিট মুনাফা পর্যন্ত বের করতে হয়। এখানে আমি শুধু মোট মুনাফা নির্ণয় করেছি আজকে, এই জন্য আমি এখানে আংশিক লিখেছি ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। বাকি অঙ্কটা এখানে সুন্দরভাবে করা আছে, তোমরা দেখে নিবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আর আজকের অঙ্কটা ভালোভাবে বোঝার জন্য তোমাদের কিছু বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজটা হচ্ছে কি, পাঠ্য বইয়ের সৃজনশীল অঙ্ক থেকে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করবে। এরপরে আগামী ক্লাসের প্রস্তুতির জন্য আরেকটি কাজ করবে, সেটি হচ্ছে পাঠ্য বইয়ের আয় ও ব্যয়ের তালিকা হতে পরিচালন ব্যয়গুলো করবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।